সবে ডিসেম্বর মাস শুরু হয়েছে, কিন্তু এর মধ্যেই বেশ জাঁকিয়ে শীত নেমে এসেছে ইছাপুর গায়ে। আকাশের বুকে অন্ধকার নামতেই পাখিরা দল বেঁধে ফিরে চলেছে তাদের নিজ নিজ আস্তানায়, আর গ্রামের মানুষেরাও সারা দিনের কাজ সেরে ফিরে চলেছে তাদের নিজের বাড়িতে। কিছু সময়ের মধ্যেই কুয়াশার চাদরে ঢেকে যায় সমস্ত গ্রাম। কিন্তু ইছাপুরের জমিদার বাড়িতে যেন অন্যরকম এক অন্ধকার নেমে এসেছে। জমিদার গিরীন্দ্রমোহন চৌধুরীর মৃত্যুর পর জমিদার বংশের একমাত্র শেষ বংশধর ছিলেন তার পুত্র হেমেন্দ্রনারায়ণ চৌধুরী। সে আজ শুয়ে রয়েছে মৃত্যুশয্যায়। কিন্তু এই মৃত্যু যুবক বয়স তার চোখের কোণে গাঢ় কালি, মুখে অসম্ভব ক্লান্তি, কিন্তু সবকিছুকে ছাপিয়ে দেখা যাচ্ছে তার বেদনা ভরা দুটো চোখের অসহায়তা। অতি কষ্টে সে নায়েব মশাইকে বলল, নায়েব জেঠু, আমি চললাম গো। এই পৃথিবী ছেড়ে, তোমাদের সকলকে ছেড়ে আমার চলে যেতে হচ্ছে। তবে এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু কষ্ট হচ্ছে এটা ভেবে যে এই ইছাপুর গ্রামের সকলে আমায় ভুল বুঝল। এই কষ্ট আমি কোথায় রাখবো বলো জেঠু? নায়েব মশাই সেই ছোট থেকে দেখে আসছেন জমিদার পুত্র হেমেন্দ্রকে। এইভাবে তাকে মৃত্যুশয্যায় দেখে কষ্টে যেন বুক ফেটে যাচ্ছে তার। অতি কষ্টে তিনি বললেন, আমি সব জানি গো ছোট বাবু, কিন্তু তুমি এত কথা কইও না। কবিরাজ মশাইয়ের কড়া নির্দেশ। বিশ্রাম নাও, তুমি একটু শান্ত হয়ে বিশ্রাম নাও। সব ঠিক হয়ে যাবে। বিশ্রাম চিরদিনের মতো বিশ্রামেই তো চলে যাচ্ছি আমি নায়েব জেঠু। আমার বউ আর ছোট্ট ছেলেটার সঙ্গে মৃত্যুর ওপারে দেখা হবে, আবার দেখা হবে ওদের সঙ্গে। তে আমার মনে কোনো দুঃখ নেই, কিন্তু শুধু একটাই অনুশোচনা রয়ে গেল, এই ইছাপুর গ্রামের সবাই আমাকে এই শেষ বেলায় ভুল বুঝলো তাদের প্রিয় হেমেন্দ্রকে। একটু শান্ত হও। ভগবান, তুমি ছোট কর্তাকে ঠিক করে দাও ভগবান। কেঁদো না নায়েব জেঠু। হ্যাঁ, এখন আমাকে শান্তিতে যেতে দাও জেঠু, শান্তিতে চির ঘুমাতে দাও। এই কটা কথা বলেই চোখ দুটো বন্ধ করল ছোট জমিদার বাবু হেমেন্দ্রনারায়ণ চৌধুরী। ইছাপুরের জমিদার বংশের শেষ প্রদীপ নিভে গেল অকালেই। নায়েব মশাই বসে পড়লেন মেঝেতে, কিন্তু গ্রামের একটা লোকও এলো না তাদের প্রিয় জমিদার মশাইয়ের ছেলেকে শেষ দেখা দেখতে। সবাই কেবল দূর থেকে উকি ঝুঁকি দিল। এরপর দেখতে দেখতে আরো একটা বছর কেটে গেল। বছর ঘুরে আবার শীত পড়েছে ইছাপুর গায়ে। ডিসেম্বর মাস, বড়দিন আসতে আর মাত্র একদিন বাকি। ইছাপুর গ্রামের অধিবাসী পরাণ মণ্ডলের ছেলে শুভ ওর বাবাকে ডেকে বলল, বাবা, কাল
কালকে তো বড়দিন, কেক কিনে দেবে না আমায়? বাবা, আমাদের গ্রামে তো কোনো কেকের দোকান নাই, তা কোথা থেকে তোমাকে কেক কিনে দেবো বলো? আমি ওইসব কিছু জানি না বাবা, আমাকে কেক কিনে দিতেই হবে। ছোট জমিদার কাকু কত ভালো ভালো কেক দিত আমাকে আর গ্রামের সকল বাচ্চাদের। আচ্ছা বাবা, ছোট জমিদার কাকু কোথায় গেছে গো? আমার বন্ধু টাবলু, কনসা, পটলা সবাই বলে উনি নাকি আর কোনোদিন ফিরবে না। কোথায় হারিয়ে গেছে? পরাণ জমিদার বাবুর ছেলের কথা শুনে বেশ বিরক্ত হয়, সাথে খানিকটা রেগেও যায়। তাও যতটা পারে ছেলের সামনে নিজেকে শান্ত করে নেওয়ার চেষ্টা করে বলে, ওই 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 ছোট জমিদার বাবু এই গ্রাম ছেড়ে চলে গেছে, আর আসবে না, কোনোদিন আসবে না। আর ওর কেকের কথা বলছিস, মনে নেই ওই কেক খেয়ে সবার কি অবস্থা হয়েছিল তোদের? আবার ওটাই খেতে চাইছিস? শরীর খারাপ সে তো হয়েছিল একটু, কিন্তু কি দারুণ খেতে ছিল ওই কেকটা। আগে তো আমরা কেকের নামই জানতাম না। ছেলের কথা শুনে পরাণ বিড়বিড় করে বলে, জানতো না তো ভালোই ছিল। এখন এই আপদ জমিদারের ছেলেটা এই বাচ্চাগুলিকে কেকের লোভ দেখিয়ে যত সব ঝামেলা করেছে। হ্যাঁ, ও বাবা, এনে দাও না কেক, এনে দাও না বাবা। আরে বাবা, বারবার এক কথা বলে এখন আমার মাথা খারাপ করিস না তো। শীত পড়েছে, মোয়া এনে দেবো কেন, ওটাই খাবি। আর কেক তো বিদেশের লোকেরা খায়, আমরা বড়দিনে খাই মোয়া। আর তাই বা কেন, বড়দিন কি আমাদের? ওরা তো বিদেশিদের। কেন বাবা, আমাদের স্কুলের মাস্টার মশাই বলেছেন বড়দিন সকলের জন্য। তাহলে এই মাস্টারের কাছে গিয়ে এই কেক খেতে চাস? হ্যাঁ, কেক খাবে যত সব। হ্যাঁ, না, আমার কেক চাই, আমাকে কেক এনে দাও বাবা, আমাকে এনে দাও কেক। পরাণ এরপর শুভকে এক ধমক দেয়। এই বেটা চুপ কর, আমি মরছি আমার জ্বালাতে, আর আর এ হ্যানে হাত পা সরিয়ে এক কথা বলে চলেছে, কেক দাও কেক দাও। আর একবার ওই কেকের নাম শুনলে তোর সরিয়ে গাল লাল করে দেবো আমি, এই বলে দিলুম। হ্যাঁ, যা চুপ করে রাখ। বাবার কাছে অমন বকা খেয়ে শুভ কেঁদে ফেলে। কিন্তু সেই রাতে কান্নার আওয়াজ শুধুমাত্র একজন পরাণ মণ্ডলের বাড়ি থেকেই নয়, ইছাপুর গ্রামের আরো অনেক ঘর থেকেই ভেসে আসতে থাকে। বোঝা যায় গ্রামের সব বাচ্চারা বড়দিনের এক টুকরো কেকের আশায় কাঁদছে। এদিকে বাবার কাছে অমন বকা খেয়ে শুভ না খেয়ে কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়েছে। রাত তখন অনেক গভীর। গ্রামের বাইরে জঙ্গল থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। মাঝরাতের কুয়াশা ঘিরে ধরেছে গোটা গ্রামটাকে। হালকা চাঁদের আলোয় সেই কুয়াশা ঘেরা ইছাপুর গ্রামটাকে যেন আরো রহস্যময় লাগছে। এমন সময় হঠাৎ শুভর ঘুম ভাঙে। ওর নাম ধরে কেউ যেন বারংবার ডেকে চলেছে, শুভ, শুভ, ওঠো, ওঠো, কেক এনেছি তো, খাবে না? শুভ, ওঠো, ওঠো, দেখো কেক এনেছি, নেবে না? একসময় ঘুম সম্পূর্ণ ভেঙে যায় ওর। চোখ খুলে ও দেখে ওর বাবা মা গভীর ঘুমে আচ্ছন্ন। শুভ মনে মনে ভাবে, তাহলে ওর নাম ধরে কে ডাকছে? আবারও কানে আসে ডাকটা, শুভ, শুভ, কেক খাবে না? দেখো তোমার জন্য কেক এনেছি যে, এসো, বাইরে এসো একবার, এসো। কে কে ডাকছে আমায়? ডাকটা তো
ওই জানালার বাইরে থেকে আসতে। আমার জন্য কেক নিয়ে এসেছে বলছে। দেখি তো কে কেক আনলো। শুভ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঘরের জানলাটা খুলে ফেলে। কিছু সময় অন্ধকারের দিকে তাকিয়ে থাকার পর ওর চোখ দুটো ধাতস্থ হয়। নিমেষের মধ্যেই ওর মুখে আনন্দের ছাপ ফুটে ওঠে। ওর সামনে কেক হাতে যে রয়েছেন সে আর কেউ নন, ওর ভীষণ প্রিয় ছোট জমিদার কাকু। ছোট জমিদার কাকু, তুমি? হে শুভ, আমি এসেছি, এসো কেক নিয়ে যাও। শুভ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। বড়দিনে কেক এনেছো? হ্যাঁ গো সোনা, গ্রামের সকল বাচ্চাদের জন্য আমি কেক এনেছি। সবার বাড়িতেই যাচ্ছি। কালকে বড়দিন, আর তোমরা কেক খাবে না তাই কখনো হয়? কালকে তাহলে সবাই কেক খাবো আমরা। আজকে বাবাকে কেকের কথা বলছিলাম আর তোমার কথা জিজ্ঞাসা করছিলাম। সবাই বলে তুমি নাকি না ফেরার দেশে চলে গেছো। তোমরা কেক খেতে এত ভালোবাসো, আমি কি না এসে পারি? আচ্ছা শুভ, তোমার আমার কাছ থেকে কেকটা নিতে ভয় করছে না? কেন ভয় করতে যাবে কাকু? আগের বার কেক খেয়ে ওই যে কেমন অসুস্থ হয়ে পড়লে তুমি আর গ্রামের সব ছোট বাচ্চারা। ও তো এমনই হয়েছিল, তাতে তোমার কি দোষ? আমি কেন, গ্রামে আমার বন্ধুরাও সবাই কেক খেতে কত ভালোবাসে। আর কালকে তো বড়দিন, আমরা সবাই কেক খেতে পারবো, কি মজা। শুভর সামনে দাঁড়িয়ে ছোট জমিদার বাবুর চোখে তখন জল এসে যায়। তোমার ছোট হয়েও আমাকে ভুল বুঝলে না, কিন্তু দেখো বড়রা সবাই আমাকে ভুল বুঝলো। ভুল বুঝলো মানে? ও ও কিছু না, তুমি বুঝবে না। আমি শুধু এটাই বলবো বাবা, মনটাকে সবসময় এমনই রেখো। আচ্ছা আমি এখন আসি শুভ, গ্রামের বাকি সব বাচ্চাদেরও তো কেক দিয়ে আসতে হবে। আমি চলি, কেমন? আচ্ছা জমিদার কাকু, এসো, আবার আসবে তো তুমি? ছোট জমিদার বাবু মুখে তৃপ্তির হাসি নিয়ে বলেন, হ্যাঁ আসবো, নিশ্চয় আসবো। এরপর ধীরে ধীরে জমিদার হেমেন্দ্র নারায়ণ চৌধুরী অন্ধকারে মিলিয়ে যান। শুভ কেকটাকে বুকে চেপে ধরে বাইরের দাওয়ায় দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, যদি আরেকবার ওর প্রিয় জমিদার কাকুকে দেখতে পায় সেই আশায়। কিন্তু না, আর কিছু দেখা গেল না। কেকটা নিয়ে ঘরে ফিরে এলো শুভ। পরদিন ইছাপুর গ্রামের প্রায় প্রতিটি ঘরেই দেখা দিল এক সমস্যা। গ্রামের সব বাচ্চাদের কাছে পৌঁছেছিল বড়দিনের কেক। বাচ্চাদের মনে খুশির জোয়ার থাকলেও ওদের বাবা মা ভয়ে আতঙ্কে কাটা হয়েছিল। সেদিন সন্ধ্যাবেলাতেই ওরা সকলে জমায়েত করে বসলো এই বিষয়ে আলোচনা করতে। এই আবার কি বিপদ শুরু হলো কে জানে। শুধুমাত্র যদি একটা বাড়িতে হতো তাহলে বোঝা যেত যে আমাদের মনের ভুল, কিন্তু তেমনটা তো হয়নি। গ্রামের যে যে বাড়িতেই ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে সকলেই কেক পেয়েছে, আর সবারই একই রকম কেক। আর তারা তো একই কথা বলছে যে ছোট জমিদার বাবু নাকি তাদের জন্যই বড়দিনের কেক এনেছিল। এ বেটা তো দেখি মরেও আমাদের কাউকে শান্তি দেবে না। আর বলো দেখি কি, বাচ্চাগুলিও হয়েছে তেমনি। ওই ছোট জমিদার ওদের উপর কি জাদু করেছিল কে জানে।
জমিদার কাকুকে নিয়ে একটা খারাপ কথা ওদের সামনে বলা যায় না। আর আমি তো ভীষণ চিন্তায় ছিলাম যে এইবারও ওই কেক খেয়ে বাচ্চাগুলোর আবার আগের মতো কিছু না হয়। ওরা তো আমাদের না জানি আগে বাগে সব কেক খেয়ে নিয়েছে। যাই হোক, এবার সবাই ভালো আছে, এইটুকুই মনে শান্তি, কি কা? হ্যাঁ, সে কথা ঠিক, কিন্তু আমি ভেবে পাচ্ছি না যে একজন মরে যাওয়ার পর কি করে আবার ফিরতে পারে। সেই ভাবনা তো সবারই, তবে কি ছোট জমিদার আত্মা হয়ে ফিরে এসে নাকি? ও, আত্মা হয়ে ফিরেছে? হিসাব বলতেছো তোমরা? এ আবার হয় নাকি? আরে হয় হয়, সবাই কারোর সাথে কোনো অন্যায় হলি সে আবার ফিরে আসতে পারে। আমি তো ভাবছি একটা অন্য কথা। তা কি ভাবছো কও না, খুলে কাশো। আমরা ছোট জমিদারের সাথে যেটা করেছিলাম তা কি ঠিক করেছিলাম? ওই দুটো লোকের কথাতে বিশ্বাস করে অন্য একটা কাজ আমাদের দ্বারা হয়ে গেল। আমি তো এখন ঠিক বুঝে উঠতে পারছি না। সে কি কথা? কেক খাওয়ার পরই যে সব বাচ্চাগুলোর কি হয়েছিল সেটা তো সব গ্রামের লোকেরাই জানে। এতে আর সন্দেহ থাকার কি কারণ আছে? ওই ছোট জমিদারি তো ওই কাজখানা করেছিল, সন্দেহ করো না। ওই আসল নাটের গুরু। তা তুই ঠিক করেছিস, কিন্তু জমিদারি করেছিল তার কট্টর প্রমাণ কিন্তু আমাদের হাতে ছিল না। এই কথা ঠিক, প্রমাণ ছাড়াই রাগের বশেই কাজটা হয়ে গেছিল। তা ঠিক, ডাক্তারবাবু কেকের কথাই বলেছিলেন বটে, কিন্তু জমিদারি যে ইচ্ছে করে এমনটা করেছিল তার তো কোনো প্রমাণ ছিল না আমাদের হাতে। আমরা কি রাগের বশে কোনো বড় ভুল করে ফেললাম? এত সময় বুড়ো নিবারণ দাওয়ায় বসে হুকো টানছিল আর সবার কথা শুনছিল। এবার সে বলে ওঠে, তবে আমি তখনই কয়েছিলাম আর এখনো কয়েছি, জমিদারের ছেলে হেমেন্দ্র কখনোই এই কাজ করতে পারে না। সে ছিল সোনার টুকরো ছেলে, এই ইছাপুর গ্রামের ভূমিপুত্র। কত গুণী ছেলে ছিল সে, কত গুণ ছিল তার। শহর থেকে বউ ছেলেকে নিয়ে চলে এসেছিল এই গ্রামে থাকবে বলে। গ্রামের সকলকে মন প্রাণ দিয়ে ভালোবাসত। সেই নিষ্পাপ প্রাণদায়ী কেড়ে নিলি তোরা সব রাগের বশে। সব রাগের বশে কি ভুল তাই না করেছিলি, সে আর কোনো বলার কথা না। কি বলো গো খুড়ো, আমরা মারতে যাবো কেন? সেই বিষ মেশানো কেক খাইয়ে সে পাপ করেছিল, ভগবানই তার শাস্তি দিয়েছেন। এখানে আমাদের দোষ কোথায়? ভুল কথা, ভুল কথা, তোরা সব ভুল জানিস। সে কখনোই এমন কাজ করতে পারে না। আমার কথা বিশ্বাস না হলি এক কাজ কর, তোরা ডম্বু গুণিন্দে একবার খবর কর। একমাত্র সেই এর নিষ্পত্তি করতে পারবে, সেই পারবে। নিবারিন খুড়োর কথা মতো পাশের গ্রাম থেকে ডাকা হলো ডমরুগুনিনকে। তাকে আগের রাতের সব ঘটনাও খুলে বলা হলো। আমি ছোট জমিদার বাবুকে খুব ভালো করেই চিনতাম। তিনিও ওনার বাবার মতোই পরোপকারী মানুষ ছিলেন। তোমরা ওনার সাথে যেটা করেছিলে তা চরম অন্যায়। তোমরা এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছ যে সে তোমাদের ছোট ছোট ছেলে মেয়েদের কোনো ক্ষতি করতে চায় না। সেটা চাইলে আগের রাতে যখন তোমরা ঘুমিয়ে অচৈতন্য হয়ে রয়েছ তখনই করতে পারতেন। গ্রামের সবাই চুপ। তারাও যেন বুঝতে পারছে তারা একটা ভুল করে ফেলেছে, কিন্তু তার পিছনের আসল ঘটনাটা কি ছিল
সেটা তাদের অবশ্যই জানতে হবে। সেদিন রাতেই গ্রামের শেষে একতা সংঘের মাঠে ডমরুগুনিন শুরু করলেন তন্ত্র সাধনা। পিশাচায় রক্ষায় অকুশচ নিমেত্য মুক্তায় বিরিহ পিশাচায় রক্ষায় অকুশচ নিমেত্য মুক্তায় বিরিহ পিশাচায় রক্ষায় তার কড়া নির্দেশ ছিল গ্রামের প্রতিটি ছোট ছোট ছেলে মেয়ে যেন সেখানে আসে, কারণ ছোট জমিদার বাবু বাচ্চাদের খুব ভালোবাসতেন, আর তাদের টানেই তিনি আবারও ফিরে এসছেন। পিশাচায় রক্ষায় দুর্বোধ্য কিছু মন্ত্র পড়তে শুরু করলেন ডমরুগুনিন। পিশাচায় রক্ষায় বেশি সময় সবাইকে অপেক্ষা করতেও হলো না। পিশাচায় রক্ষায় অকুশচ সবাই অবাক দৃষ্টিতে দেখল আকাশ থেকে একটা ছায়া নেমে আসছে, আর কিছু সময়ের মধ্যেই সেই ছায়াটির চেহারা সবার চোখের সামনে ধরা দিল। সেটা আর কেউ নয়, ছোট জমিদার বাবু হেমেন্দ্র নারায়ণ চৌধুরীর ছায়া মূর্তি। গ্রামের সকলে অবাক হয়ে তাকিয়ে রয়েছে সেই দিকে। তাদের সকলের চোখে জল, যেন তারা বড় কোনো ভুল করে ফেলেছে। ছোট জমিদার বাবুর চোখে অবশ্য কোনো রাগ বিদ্বেষ কিছুই নেই, রয়েছে শুধু ভালোবাসা আর মায়ায় ভরা চাহনি। আমাকে ক্ষমা করবেন ছোট জমিদার বাবু, এইভাবে আপনাকে ডাকলাম, জানি এতে আপনার খুব কষ্ট হচ্ছে। ছোট জমিদার বাবু গ্রামের মানুষদের দিকে তাকিয়ে স্মিত হেসে বললেন, হে কি, তোমাদের সকলের চোখে জল কেন? গ্রামবাসীদের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, আজ তারা যেন সত্যি ভীষণ লজ্জিত। কয়েকজন গ্রামবাসী একসাথে বলে, দাদাবাবু, আমরা তো বড় অন্যায় করে ফেলেছি গো ছোটবাবু, তার আমাদের বুঝতে বাকি নেই। আপনি যে এখনো গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের ভালোবাসেন তার প্রমাণ গতকাল রাতেই আমরা পেয়েছি। আপনি যদি চাইতেন তাহলে কালই ওদের ক্ষতি করে দিতে পারতেন। আমাদের বড় ভুল হয়ে গেছে ছোটবাবু, আমাদের ক্ষমা করেন। আরে কেঁদো না, কেউ কেঁদো না। তোমরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছ, এটাতেই আমার শান্তি, আমি এতেই খুশি। চুপ করো তোমরা চুপ করো। আমরা যে ভুল করেছি তার কোনো ক্ষমা নেই গো ছোটবাবু, কিন্তু এমনটা ঘটলো কিভাবে, আর এই ঘটনার পিছনে কারা দায়ী তা তো বুঝতে পারছি নে। হ্যাঁ ছোটবাবু, আপনি আর চুপ করে থাকবেন না, বলুন ওই ঘটনার পিছনে কারা ছিল, যাদের জন্যে আপনাকে অকালে চলে যেতে হলো। তাদের আমরা ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আচ্ছা আচ্ছা, শোনো, সবটাই বলছি তোমাদের, মন দিয়ে শোনো। আজ থেকে বছর খানেক আগে সেদিন সকালে আমি বারান্দায় বসে আছি। সামনে বড়দিন, আমার বউ আর ছেলেটার কথা খুব মনে পড়ছে। বড়দিনে ছেলেটা আমার কেক খেতে খুব ভালোবাসতো। এমন সময় নায়েব মশাই এসে বললেন, ছোট কর্তা, ওই ছবির দিকে তাকিয়ে কেন মনটারে কষ্ট দিচ্ছেন? খুব মনে পড়ছে না খোকা বাবু আর বৌমারে? হ্যাঁ নায়েব জেঠু, আজকে ওদের কথা, বিশেষ করে আমার ছেলেটার কথা খুব বেশি মনে পড়ছে। শেষবার যখন শহরে গেছিলাম তখন কেক এনেছিলাম ছেলেটার জন্য। সেই প্রথমবার আমার ছোট্ট ছেলেটা কেক খেয়েছিল, কি খুশি হয়েছিল। তারপরে ঠিক করেছিলাম আসছে বড়দিনে আমার ছেলে সহ সব গ্রামের বাচ্চাদের বড়দিনের কেক খাওয়াবো। কিন্তু
কি হয়ে গেল বলো? তার আগেই আমার ছেলেটা আর আর তোমার বৌমা সব শেষ হয়ে গেল নায়েব জেঠু, সব শেষ হয়ে গেল। নিজের সামলাও ছোট বাবু, নিজের সামলাও। ছোট কাকার কথা মনে করে এবার না হয় গ্রামের বাচ্চাদের তুমি মন ভরে কেক খাইও, তাতে তোমার মনটা শান্তি পাবে। একদম ঠিক বলেছ নায়েব জেঠু, এতে শুধু আমার মন শান্তি পাবে না, আমার ছোট ছেলেটার হাতটাও খুব খুশি হবে। একদম ঠিক বলেছ ছোট বাবু, একদম ঠিক বলেছ। নায়েব জেঠু, তুমি এক কাজ করো, তুমি তাহলে খবর নাও যে কারা এখানে কেক বানাতে পারে, কারণ শহর থেকে এতজনের জন্য কেক আনলে সেটা নষ্ট হয়ে যেতে পারে। যা যা সরঞ্জাম লাগবে আমি সব ব্যবস্থা করে দেবো, এই গ্রামেই কেক বানানোর ব্যবস্থা করো। সেই মতো কেক বানানোর লোকের খোঁজ করতে শুরু করলো নায়েব জেঠু। কিন্তু দিন দুয়েক পরেই হরি আর মধু দুই ভাই এসে উপস্থিত হলো আমাদের জমিদার বাড়িতে। এ কি, তোমরা তোমরা এখানে কেন এসছো? গ্রামে বাড়িতে চুরির দায় তোমরা ধরা পড়েছিলে না? আর বলেছিলাম না এই গ্রামে আর না ঢুকতে? কত কষ্ট করে গ্রামের মানুষ উপার্জন করে, আর তোমরা সেগুলো চুরি করেছিলে। কেন এসছো আমার কাছে? জমিদার বাবু, আসলে আমরা ভুল করে দিলাম, কিন্তু আমরা নিজেদের ঠিক করবার চেষ্টা করছি। তাই তো শহর থেকে কেক বানানোর কাজ শিখে এসেছি। আর যখন শুনলাম আপনি কেক বানানোর জন্য লোক খুঁজতেছেন, তখনই তৈরি করিয়ে এলাম। যদি আরেকবার সুযোগ দেন। ওদের কাজ দেওয়াই আমার চরম ভুল হয়েছিল। নায়েব জেঠু অনেকবার আমায় মানা করেছিল, কিন্তু আমি ভেবেছিলাম ওরা হয়তো শুধরে গেছে, তাই ওদের আর একবার সুযোগ দিতে চেয়েছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি ওরা আমার উপর প্রতিশোধ নিতেই এসছে। হরি আর মধুর আমার উপর রাগ ছিল, কারণ আমার জন্যে ওদের চুরি বন্ধ হয়ে গেছিল আর ওদের জেলও খাটতে হয়েছিল। তাই আমার উপর প্রতিশোধ নিতে ওরা সব কেকের মধ্যে বিষ মিশিয়ে দেয়, যা খেয়ে ইছাপুর গ্রামের বাচ্চারা সব সব একের পর এক। আর আর তোমরা নিজেদের ছেলে মেয়েদের এমন অবস্থা দেখে স্বাভাবিকভাবেই নিজেদের মাথা ঠিক রাখতে পারোনি। আর এর পরের ঘটনাটা তোমাদের সকলেরই তো জানা। আমি আর নিজ মুখ থেকে কি বলবো বলো? বুড়ো নিবারণ এগিয়ে এসে বলল, হ্যাঁ ছোট বাবু, সেদিনটার কথা আজও ভুলতে পারি না। সকল গ্রামের লোক মিলে জমিদার বাড়িতে উপস্থিত হয়ে তোমাকে যা নয় তা বলে গালি দিল, এমনকি লাঠি দিয়ে তোমাকে প্রহার করতেও দ্বিধাবোধ করলো না। গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের এমন এমন অবস্থা দেখে ওরা দিশেহারা হয়ে যায়। আর তারপর সেই একের পর এক লাঠি ঢাকাতে তুমি যে সেই বিছানা নিলে আর উঠে দাঁড়াতে পারলে না গো ছোটবাবু। এক সপ্তাহ পর জানতে পারলাম তুমি তুমি আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছ, আমাদের ছেড়ে চলে গেছ। এই সব কথা শুনে গ্রামবাসীরা সকলে নির্বাক হয়ে থাকে, ওদের মুখে আর কোনো কথা থাকে না। বড়দিনে গ্রামের সব বাচ্চাদের যে আমি এবার কেক দিতে পেরেছি, এতেই আমি খুশি। এখন আমার মুক্তি হলো। তোমরা তোমরা সকলে ভালো থেকো, ভালো থেকো তোমরা। এই কটা কথা বলেই জমিদার হেমেন্দ্র নারায়ণ চৌধুরী মশাইয়ের অবয়ব ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। ইছাপুর গ্রামে সবাই বুঝল তারা কি অমূল্য সম্পদ হারিয়ে ফেলেছে।
তাদের সকলের চোখে কেবল জল আর মনে তীব্র অনুশোচনা। কিছু জিনিস হারিয়ে ফেললে তাকে আর ফিরে পাওয়া যায় না বা ফিরিয়ে আনা যায় না, কিন্তু তার প্রতিশোধ নেওয়া যায়। ছোট কর্তার সঙ্গে যে অন্যায় হরি আর মধু করেছে তার শাস্তি ওদের ভোগ করতেই হবে ওদের ভোগ। কিন্তু কিভাবে? ওরা তো কোন জায়গায় থাকে তাও তো আমরা জানি নে। থানা পুলিশ করলে পরে হবে? না না, থানা পুলিশের কাজ এটা না। আমাদের হাতে তো ওদের দুজনের বিরুদ্ধে কোনো প্রমাণ নাই, ওতে কোনো কাজ হবে না। দুদিনেই ছাড়া পেয়ে যাবে ওরা, দুদিনেই ছাড়া পেয়ে যাবে। তবে আমি কি বলতেছি মন দিয়ে শোনো সবাই। আসছে অমাবস্যার রাতে রানী মায়ের পুজো। মায়ের কাছে তোমরা সবাই এর বিচার চাইবে। মা আগেও বিচার করেছেন বহুবার, সে কথা তোমরা সকলে জানো। এবারও করবেন, আমি নিশ্চিত মা এবারও করবেন। ডম্রগুণিনের নির্দেশ মতো সেই অমাবস্যায় সারা রাত নিষ্ঠা ভরে পুজো হয় রানী মায়ের। গ্রামবাসীরা সকলে একযোগ হয়ে বিচার প্রার্থনা করেন তাদের প্রিয় ছোট কর্তার জন্য। পরদিন সকালে ইছাপুরের পাশের গ্রাম কুসুমপুরের পুলিশ ফাঁড়িতে খবর আসে দুজন অজ্ঞাত পরিচয় যুবকের দেহ পাওয়া গিয়েছে। অনুসন্ধানের পর জানা যায় সেই দুইজন যুবকের নাম হরি আর মধু, পেশায় চোর। মৃত্যুর কারণ